বাংলাদেশের ক্ষমতায় এসে দেশ চালাতে গিয়ে এবার রীতিমতো ন্যায্য খবরে দশা মোহাম্মদ ইউনূসের। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি দশা। আর এই সুযোগেই ইউনূসকে কুর্সি ছাড়া করবার জন্য এবার পথে নামছে বিএনপি জামাত। ভারত আর হাসিনাকে ছেড়ে এবার মোহাম্মদ ইউনূসকে টার্গেট করেছে বিএনপি। পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে। আজকে সোনালী মুরগি দাম বাড়ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে ঢাকায়। এইটা তো মানুষ প্রত্যাশা করেনি। ক্ষমতা দখল যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন দেশ চালানো। গদিতে বসার কয়েক মাসের মধ্যেই সেটা ভালোভাবেই বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস। আর তাই ইউনূসকে কুর্সি থেকে টেনে নামানোর জন্য অজুহাত পেয়ে গিয়েছে জামাত, বিএনপিও। এমনিতে বিএনপির নিশানায় সচরাচর ভারত ও শেখ হাসিনাই থাকে। তবে বাংলাদেশের স্টিয়ারিং নিজের হাতে পেতে মরিয়া বিএনপি এখন ইউনূসকেও ছেড়ে কথা বলছে না। বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে, শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে? চারিদিকে যে অব্যবস্থাপনা, আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে। আজকে সোনালী মুরগি প্রতিদিন তার দাম বাড়ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে ঢাকায়। এইটা তো মানুষ প্রত্যাশা করেনি। ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে হাসিনাকে দেশ ছাড়া করা গিয়েছে বটে, কিন্তু ইউনূসের শাসনে বাংলাদেশের অবস্থা হয়েছে অনেকটা ব্যাটারিহীন টর্চের মতোই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। এই অবস্থায় দেশ চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বিএনপিও খুব ভালোভাবেই জানে ক্ষমতায় আসতে গেলে এখন ইউনূস বিরোধী হাওয়া তোলাটা খুব জরুরি। এদিকে ইউনূসও সেনার আঁচলে বসে ক্ষমতা ভোগ করে যেতে চায় অনন্তকাল ধরে। ভারত বিদ্বেষী এই দুই শক্তি এখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঠোকাঠুকিতে মত্ত। রিপাবলিক বাংলা। মমতার রাজত্বে সংখ্যালঘুরাই যেন রাজ্যে প্রথম শ্রেণীর নাগরিক। কেননা বারবার দেখেছি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির, তালিকাটা দীর্ঘ। তারা বুঝে গিয়েছেন প্রথম সারির নেতা হতে গেলেও এই মৌলবাদী তোষণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণের রাজনীতিকে একদিন বাংলার অশনির সংকেত ডেকে আনবে। বাংলার ভবিষ্যৎ কি এবার অন্ধকারে যেতে চলেছে? সাইদুল ইসলাম সে কিন্তু একাধিকবার পশ্চিমবঙ্গে এসেছিল, হরিহরপাড়ায় ছিল এবং সেখানে যে ট্রেনিং ক্যাম্প ছিল সেখানেও কিন্তু সে গেছিল, অর্থাৎ যে খারিজি মাদ্রাসা ছিল সেখানে সে পড়াতো। জেহাদি উনুনের উপরে বসে বাংলা রাজনীতির ক্ষমতা দখলের লড়াইয়ে উষ্ণ উত্তাপ বলে যেটা মনে হচ্ছে সেটা আসলে ভয়ঙ্কর মৌলবাদী আগুনের আঁচ। তোষণ করতে করতে কি ভয়ঙ্কর বিপদের সামনে রাজ্যকে এনে ফেলেছেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী কি করবেন, মাথা খোলা রাখবেন না ঢেকে রাখবেন, এবার সেটা নিয়েও কার্যত ফতোয়া দেবে হুমায়ুন কবিরের মতো তৃণমূল বিধায়কেরা। ঈদগার মাঠে বললাম তো আপনি, উনি তো হিন্দু ব্রাহ্মণের মহিলা, কোনো মুসলিম মহিলাদেরও ঈদগার প্রাপ্তবয়স্ক কোনো মহিলার ঈদগার ময়দানে যাওয়া নিষেধ আছে। ঝুলির বেড়াল এবার বেরিয়ে পড়েছে। মমতা ক্ষমতা ভোগ করতে মুসলিম তোষণ করতে করতে পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার হাব করে তুলেছেন। হাজার হাজার অনুমোদনহীন মাদ্রাসা আসলে জঙ্গি তৈরির কারখানা। কিন্তু লড়াই আরো এগিয়ে গেছে। মমতার রাজত্বে মুসলিমরাই কার্যত প্রথম শ্রেণীর নাগরিক হয়ে থাকবে, এটা বুঝে যেতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের নেতা কে হবে এবার সেই লড়াই শুরু হয়েছে। ফিরহাদ হাকিম কিন্তু একটা বিহারি মুসলিম, 2,60,62,লক্ষ ভোটার হচ্ছে মুসলিম। তার মধ্যে এই জনাব ফিরহাদ হাকিম, তারপরে আমাদের জাভেদ খান সাহেব, এদের পার্সেন্টেজ কিন্তু বাঙালি মুসলিমদের থেকে অনেক নগণ্য, অনেক কম। হুমায়ুন বলছেন ফিরহাদ হাকিম, জাভেদ খানরা বিহারি মুসলিম, বাঙালি মুসলিম এদের মানবে না। এবার কি তবে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া আর বাংলাদেশের কায়দায় মুসলিমদের দুই মৌলবাদী গোষ্ঠীর লড়াই শুরু হবে বাংলায়? তাই হুমায়ুন কেটে ভাসিয়ে দিতে বললে ফিরহাদ বলছেন মেজরিটি থেকেও মেজরিটি হতে হবে, দুর্ভাগা বিধর্মীদের মুসলিম বানাতে হবে। সিদ্দিকুল্লাহ বলছে হাম দো হামারে চার করে সংখ্যা বাড়িয়ে যাব।
আছে, কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার 4 দরকার, হাম তো আমার দয়াম। মমতার মুসলিম তোষণের নামে মৌলবাদী তোষণের চরম মূল্য দেবে পশ্চিমবঙ্গের মানুষ। রিপাবলিক বাংলা। এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে গেল বিস্ফোরক বোঝাই জাহাজ। ইন্দোনেশিয়ার জাহাজে 2 কন্টেনার ভর্তি বিস্ফোরক এবার পৌঁছে গিয়েছে পাকিস্তান হয়ে বাংলাদেশে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কোন নতুন খেলা খেলছে ইউনূস? পাকিস্তানের মতলবটাই বা কি? পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে 1 মাস আগেই। প্রথম জাহাজে নাকি এসেছিল আলু, পেঁয়াজ ও খনিজ পদার্থ। এবার বাংলাদেশের গোপনে বিস্ফোরক পৌঁছালো পাকিস্তান হয়ে। 21শে ডিসেম্বর চট্টগ্রাম পৌঁছায় পণ্যবাহী জাহাজ। জাহাজটির নাম MV ইউয়ান জিয়াং ফা ঝং। ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশে। জাহাজটিতে রয়েছে 2 কন্টেনার ভর্তি বিস্ফোরক। সংবাদ মাধ্যমকে ছবি তুলতে নিষেধাজ্ঞা ইউনূস প্রশাসনের। পণ্য তালিকায় ছিল না বিস্ফোরকের উল্লেখ। বলা হচ্ছে বিপুল পরিমাণে এই বিস্ফোরক নাকি খনিতে ব্যবহারের জন্য। হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশের পাকিস্তান প্রেম চরমে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখাও করেন ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলনে জামাতি মৌলবাদীরা ছাড়াও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এরও হাত ছিল, সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। এবার কি বাংলাদেশে পালা বদলের আসল উদ্দেশ্য সফল করতে চাইছে পাকিস্তান? বিস্ফোরকগুলো বাংলাদেশে এই মুহূর্তে কোথায় কি কাজে লাগবে বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যারা বিরোধী আছে তাদের বিরুদ্ধে কাজে লাগানো যেতে পারে, সংখ্যালঘুদের পেছনে কাজে লাগানো যেতে পারে, কিন্তু আমাদের ধারণা এই একটা বড় অংশ চলে আসবে আতঙ্কবাদীদের মাধ্যম দিয়ে ভারতবর্ষে। ভারতবর্ষের অস্থিরতা কি করে বাড়ানো যায় সেটাই পাকিস্তানের ISI এর লক্ষ্য। 2004 সালে বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন এই চট্টগ্রাম থেকেই অস্ত্র ভারতে পাঠানোর ষড়যন্ত্র করেছিল লুৎফুজ্জামান বাবর। ফের বাংলাদেশের মাটিতে তেমনই কোনো খেলা হচ্ছে না তো? বাংলাদেশের ক্ষমতা বদলের সুযোগ নিয়ে ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তো জঙ্গি পাকিস্তান? এখন থেকে ভারতের সতর্ক থাকা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।